হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আজকের ব্লগে স্পেশাল একটা ডিশ যেটা বানাবো আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আই হোপ তোমরাও এই রেসিপিটা জানো সকলে, কিন্তু আমি কিভাবে বানাই সেটা তোমাদেরকে আজকে এই ব্লগে প্রেজেন্ট করব। তা চলো শুরু করি। সবার আগে বলে দিই, এইটা হচ্ছে কাতলা মাছের ডিম, আর এইটা দিয়েই আমি আজকে একটা রেসিপি বানাবো। কে কে কাতলা মাছের ডিম দিয়ে আলু দিয়ে কারি বানিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। তার সাথে এটাও জানাবে তোমরা ডিমটা ভাজা খেতে ভালোবাসো না তরকারি ঝালের মতন করে খেতে ভালোবাসো, এটা জানাবে। তবে আজ আমি করব এটা আলু দিয়ে একদম রসালো রসালো ঝাল। তবে সকলেই জানো কিভাবে ঝাল করতে হয়, তাই জন্য ভাবলাম না দেখিয়েই দিই আমি কিভাবে করি। আর তোমরা এর মধ্যে ঝালটা কিভাবে করো এই কাতলা মাছের ডিমের অবশ্যই কমেন্টে জানাবে। তার সাথে থাকবে অনেক কিছু রান্না, যেটা সুমিতের জন্য আজকের রান্নাটা সুমিতের আলাদা হবে, আমার আলাদা হবে। তাহলে দেখো বের করে নিয়েছি লাউ। এটা কালকের অর্ধেক কাটা লাউ ছিল, কালকে না পরশুদিনকের মনে হয়। অর্ধেকটা করেছিলাম, অর্ধেকটা রেখে দিয়েছিলাম। এই অর্ধেকটা আজকে লাউ ছেচকি করব, কোনো বেশি মশলা যাবে না, একদম সিম্পল ভাবে। তার আগে কি করতে হবে, লাউটাকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। যেমন আলু পোস্ত কাটে না, ঠিক ওই রকম সাইজের আলুগুলোর মতন আমি লাউটা কেটে নেবো। শুধু লাউ, আর কিচ্ছু যাবে না এর মধ্যে। তা দেখো লাউটাকে খন্ড খন্ড করেছি এই কারণে, এই যে পিল আপ করতে না সুবিধা হয় লাউয়ের খোসাটা। আর যখন আমি লাউয়ের খোসা দিয়ে ভাজা ঠাজা বানাই তখন খোসাটা কি বলতো একটু মোটা মোটা রাখি। যেহেতু এই লাউটা একদিন দুদিন পুরনো হয়ে গেছে, সেই জন্য এই খোসাটা দিয়ে কোনো রেসিপি বানালে অতটা স্বাদ লাগবে না। তাই জন্য এই পিল আপটা দিয়েই আমি পিল করে নিলাম পুরো মানে লাউয়ের খোসাটা। এবার দেখো মাঝখান দিয়ে একটা ফালি দিয়ে ছোট ছোট যেমন আলুর পোস্ত কাটে না সেই সাইজের সমস্ত আলুর পোস্তর মতন লাউটাকে কেটে নেবো। সাথে আরো কিছু বানাবো, দাঁড়াও আগে এই লাউটা কেটে নিই, তারপরে তোমাদের সাথে কিছু গল্প করতে চলেছি আজকের এই ব্লগে এই রান্নার সাথে। অবশ্যই তোমরা আমার কথা আর আমার গল্প শুনতে বেশ ভালো লাগে, আর রেসিপিগুলো হয়তো তোমাদের বেশ ভালো লাগে। অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের আমার ব্লগটা কেমন লাগে, সাথে এটাও জানাবে তোমরা আমার এই ব্লগটা কোন জায়গা থেকে দেখছো। তবে আজকের এই ব্লগের ভয়েস ওভার বা আমার কথা বলার ধরন দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজ আমি অনেকটাই আনন্দ, কারণ আজ অনেকটা দিন পর সুমিত নিজেকে অনেকটা সুস্থ ফিল করছে। ও আমাকে সকালবেলায় ঘুম থেকে উঠে বলেছে আজ আমি অনেকটাই বেটার ফিল করছি। এই কথাটা শুনে আমার সকাল থেকে একদম মুড ফ্রেশ হয়ে আছে। তাই ভাবলাম একটু নিজের জন্য একটু আলাদা রান্না করি, আর ওর জন্য একটু মশলা দিয়ে রান্না করি। মশলা বলতে সেরকম কিছু মশলা না, একদম হালকা পাতলাই কিছু একটা বানাবো, সেটা তোমাদের সাথে তো শেয়ার করবই। আর যেহেতু ঘরের মানুষরা যখন একটু সুস্থ ফিল করছে আর সেই জিনিসটা যখন আমি জানতে পেরেছি, এটা আমার কাছে অনেকটাই ব্লেস ফিল হচ্ছে। তোমাদের বোঝাতে পারবো না, একটা ঘরের মানুষ একটা অসুস্থ হলে কি যে হয়, মানে যাদের বাড়িতে এরম অসুস্থ হয় আচানক, যে কোনোদিন রোগে পড়ে না, অসুস্থ হয় না, সেই মানুষটা হঠাৎ করে বিছানায় পড়ে গেলে কেমন ফিল হয়, সে যতটা ফিল করতে পেরেছে সেরকম ফিল আমিও করছি। যাদের যিনি পরিস্থিতি পড়েনি তারা হয়তো আমার সঙ্গে এই ফিলটা করতে পারবে না। যাই হোক দেখো লাউগুলোকে সুন্দর করে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এবার লাউটাকে ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, এখানে তোমরা চাইলে লাউটা আগেও ধুয়ে নিতে পারো, তারপর খন্ড খন্ড করতে পারো, কিন্তু আমি কাটার পরও ধুয়েছি, এতে কোনো অসুবিধা হয় না। কিন্তু হরহরানি ভাবটা আরও আটা আটা থাকে তো, তাই জন্য বললাম। তো যাই হোক লাউটাকে সুন্দর করে ধুয়ে নিলাম। তারপরে এদিকে সুমিতে না আগে তরকারিটা বসিয়ে দেবো, কারণ সুমিতকে তো টাইমে খেতে দিতে হবে, তাই জন্য ওর রান্নাটা আগে করব। লাউটাকে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি, এদিকে কড়াটা বসিয়ে দিয়ে কড়াটাও গরম করতে দিয়ে দিয়েছি। গরম হয়ে এলে কড়াটায় তেল দিয়ে দেবো, সর্ষের তেল। দেখো কইটুকানি তেল দিয়েছি, বেশি কিন্তু তেল ইউজ করছি না। যতই ও শরীরটা ভালো ফিল করুক না কেন আমি বেশি তেল দিচ্ছি না। তেলটা হালকা গরম হয়ে গেলে চারিদিকে কড়াতে মাখিয়ে নেবো, যাতে এর মধ্যে আনাজ টানাজ দিলে লেগে না যায়, পুড়ে না যায়, সেই কারণে। দেখো তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা তেলে দিতে কি সুন্দর একটা গন্ধ ছাড়ছে। তা যাই হোক তেজপাতা পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে ধুয়ে রাখা লাউটা ওটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ বেশ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে না লাউয়ের যে জলটা থাকে না একটু
শুকিয়েও যায়। আর আরও লাউয়ের জলটা বার করার জন্য এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর তারপরে দিয়ে দেবো হলুদ। ব্যাস, আর কোনো মশলা যাবে না। বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। আর এটা যেহেতু ফ্রিজে ছিল তাই জন্য একটু জলটাও বেশি দিয়ে না এটাকে সিদ্ধ করে নিতে হবে ভালো করে। আর জলটা তারপরে মরে আসলে ওপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দাও, হয়ে গেল লাউয়ের ঘন্ট। এত ইজি প্রসেসিং, আর এটা দারুণ লাগে খেতে। যারা একদম সিদ্ধ সাদ্দা খেতে ভালোবাসো, কম মশলা খেতে ভালোবাসো, একবার এই রান্নাটা লাউয়ের ছেচকি বলতে পারো বা ঘন্ট বলতে পারো, তা এটা বানিয়ে খেয়ে দেখতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তা দেখো, একটু বেশ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, লাউটাকে ভাজা ভাজা করতে হবে যাতে পুরো শুকিয়ে যায় ভেতরের জলটা। দেখো এইভাবে হয়ে গেল আমার লাউয়ের ঘন্ট। এদিকে আমি প্রিপারেশন করতে চলে এসেছি কিসের, আমার কাতলা মাছের ডিমের কারি বানাবো, সেইটার প্রিপারেশন করতে। আজকে সত্যি বলছি মনের ভেতর থেকে এতটাই আনন্দ, এতটাই এক্সাইটেড আছি কি বলবো। আর দেখো এদিকে তরুলি ছিল ফ্রিজের মধ্যে রাখা, বেশ অনেক দিনই হয়ে গেছিল, কিন্তু ভাবলাম আজকে একটু তরুলি ভাজবো। আচ্ছা, তোমরা তরুলি ভাজা খেতে ভালোবাসো না তরকারি? জানো তো, আমি যখন মুম্বাইতে ছিলাম তখন না একটা আন্টি আমার পাশে যে রুমে থাকতো, সেই আন্টিটা না এই তরুলির তরকারি করে, জানো তো। আমি কি কি মশলা দেয় সেটা আমার কোনোদিনও দেখা হয়নি বা জিজ্ঞেস করা হয়নি, বাট ওনার কাছে আমি দেখেছি যে তরুলির তরকারিও হয়। তোমরা কেউ জানো কি না আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তবে আমি সবসময় ভাজাটাই খেতে ভালোবাসি, তাই তরুলিটাকে একদম জিরি 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 করে কাটবো, কেটে ভাজা বানাবো। আমার তরুলি ভাজা খেতে দারুণ লাগে, এর মধ্যে পেঁয়াজ দিয়েও ভালো লাগে, তবে আজকে পেঁয়াজ দেবো না, নর্মাল তরুলি দিয়েই আমি ভাজা খাবো। রান্না করছি কাতলা মাছের ডিমের ঝাল, আলু দিয়ে কষিয়ে কষিয়ে বানাবো এই পদটা। গরম ভাতের সঙ্গে খেতে সত্যি অসাধারণ লাগে, সত্যি বলছি। সঙ্গে রয়েছে মুচমুচে তরুলি ভাজা, যা পুরো খাবারের স্বাদটা আরো বাড়িয়ে দেয়। আর এই যে রেসিপিটা, আর এই যে আজকের মেনুটা আমি নিজের জন্য বানিয়েছি, কার কার পছন্দ প্লিজ কমেন্টে জানাবে। তবে দুঃখিত করো না আমাকে যে সুমিত কিছু খেতে পাচ্ছে না, তুমি এত কিছু খাচ্ছ। আসলে কি বলো তো, মাছের ডিমটা প্রায় হয়ে গেছে 4-5 দিনের ওপরে। তোমরা আমার যদি টিটাগড়ের ব্লগটা দেখে থাকো, সেদিনকেই এনেছিল। তা তোমরা ক্যালকুলেশন করে নাও কতদিন হয়ে গেল ডিমটা। বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে, যেহেতু সুমিত এখন ডিম খেতে পারবে না, সেই কারণেই আমি ভাবলাম না এটা করে নেওয়া যাক। নষ্ট করে তো লাভ নেই, টাকা দিয়ে কেনা। আর আমার ডিম না, মাছের ডিম খেতে ভাজা বেশ ভালো লাগে, তরকারিটা বেশি ভালোবাসি, কিন্তু ভাজাটাও বেশ ভালো লাগে। আজ তরকারি করলাম কারণ দুবেলার করছি, ভাজা করলে আবার আমার জন্য রান্না করো। একটা রান্নাঘরে দুজনের জন্য রান্না করতে ইচ্ছা করে না গো, শর্টকাটে যেটা হয় সেটাই করে নিচ্ছি। কয়েকদিন আগে জানো তো, সুমিতের মুখটা দেখলে আমার খুব কষ্ট হতো, আর এখনো সেই কথাটা ভাবলে চোখে জল চলে আসে। তবে ও এখন অনেকটাই সুস্থ, আর এই আনন্দটা আমি তোমাদের কাছে না বলে পারলাম না। তবে দেখো, মানুষ তো দেখো সুস্থটা হয় কি বলতো, আমি মনে করি কেয়ার, ভালোবাসা, ওষুধের কারণে। তা সেরকমই সঙ্গে সঙ্গে আমি একদম অ্যাক্টিভ হয়ে গিয়ে ওকে সুস্থ করে তুলেছি, এটাই আমার কাছে অনেক বড় কথা। দেখো এইসব কথা বলতে বলতে এদিকে আমার রান্নার সরঞ্জাম যেগুলো বলে হয়ে গেছে রেডি। এদিকে কালো কড়াতে না আমি এই তরুলিটা ভেজে নেবো। আমি লোহার কড়াইয়ে না ভাজাভুজি করতে বেশ ভালোবাসি, কারণ কড়াটা বেশ অনেকক্ষণ গরম থাকে, আর যে কোনো জিনিস ভাজলে না দারুণভাবে একদম মানে ক্রাঞ্চিনেসটা তৈরি হয়, সেটাই আর কি। দেখো সুমিতের লাউয়ের ঘন্টটা হয়ে গেছে, ওটাও একটা বাটিতে আলাদা করে তুলে নিলাম। আবার এদিকে কড়াটাকে ধুয়ে মুছে আবার আমাকে আমার রান্নাটা করতে হবে। এই দেখো লাউয়ের ঘন্ট রেডি হয়ে গেছে। এর সাথে সুমিতের আর একটা জিনিস আছে, আলু সিদ্ধ আর নিম পাতা ভাজা দিয়ে মেখে দেবো, ওইটা খেতে বেশ পছন্দ করে। আর এদিকে ডিমটা বানাও বলে সেই সব প্রিপারেশন রেডি করছি, যেমন হচ্ছে পেঁয়াজ, আলু, টমেটো, ধনে পাতা, এগুলো কেটে নেবো। তার সাথে আমার যা যা মশলা লাগে, বেসিক যে মশলাগুলো, যেমন আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়োটা কি বলতো, কালারটা আমি ইউজ করি, যেটা কালারটা লাল লাল করে দেয় না, দেখতে ভাল লাগে সেই কারণে। আর আমি কাঁচা লঙ্কা ইউজ করি ঝালের জন্য। তারপরে পরিমাণ মতো নুন, হলুদ, ভাজা মশলা, বেসিক মশলা যেগুলো তোমরা সবাই ইউজ করো, সেইগুলো দিয়েই আমি আজকে কাতলা মাছের ডিমের ঝাল বানাবো। তাই ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। জানি তোমরা আমার থেকে বেশি সুন্দর করে রান্না করো, তবুও সব জিনিসটা ক্যামেরাতে তুলে ধরতে, তোমাদের কাছে প্রেজেন্ট করতে আমার বেশ ভালো লাগে। আর যেহেতু আমার কথাবার্তা দেখে বুঝতেই পারছো আমার মনটা অনেকটাই আনন্দ, তাই ভাবলাম যেটা আজকে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি।
চেক করলাম। মাছের ডিমগুলোকে বেশ নুন হলুদ মাখিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। আর এই কড়াতে আরেকটু তেল লাগবে, তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আর পেঁয়াজটা বেশ ভাজা ভাজা করতে হবে একটু সময় নিয়ে। আর ফ্লেমটা একটু মিডিয়াম রাখতে হবে, একদম লো নয় আর একদম হাই নয়, কারণ আমাকে ভাজতে ভাজতে আলুটাকে মানে সিদ্ধ করে নিতে হবে, মানে কুক করে নিতে হবে অর্ধেক। তা দেখো পেঁয়াজটা আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি অ্যাড করলাম কি রসুন বাটা, আদা বাটা, আর এরপরে যে গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলো আমি অ্যাড করব। তার আগে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, কারণ গ্যাসটা না রয়েছে তো মিডিয়ামে, তাও পুড়ে যাচ্ছিল সেই কারণে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। উল্টো পাল্টা বলছি, এতটা এক্সাইটেড আছি। যাই হোক, দেখো টমেটোও দিয়ে দিলাম। টমেটোটা বেশ নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে আমি দিয়ে দেবো ভাজা মশলা। আর হ্যাঁ, এই ভাজা মশলাটা আবার আমায় বানাতে হবে। এবার যখন বানাবো ঠিকঠাক দেখে বানাবো, যাতে বেশি না কালো হয়ে যায়। আর দিয়ে দিলাম কালার লঙ্কা গুঁড়ো। ব্যাস, এটা দিয়ে বেশ রসিয়ে কষিয়ে একদম তেল যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। কিন্তু এদিকে দেখো আমি কি করছি, কাতলা মাছের ডিম খাচ্ছি। বেশ ভালো হয়েছে ভাজাটা, আর বেশি স্বাদ হয়েছে। আমি ভয় পাচ্ছিলাম যে 2-3 দিনে ওপরে হয়ে গেছে, 3-4 দিনে ওপরেই হবে। কাতলা মাছের ডিমটা রাখা ছিল ফ্রিজে, স্বাদটা নষ্ট না হয়ে যায়, পচে না যায়, গন্ধ না হয়ে যায়। দেখলাম না, বেশ ভালো আছে, একদম টাটকা যেমন থাকে সেরকমই স্বাদ। অবশেষে কলকাতায় একটু স্বস্তি মিলল। দেখো বৃষ্টি পড়ছে, কি ঠান্ডা। সকালবেলা এত গরম আর এত শরীরটা খারাপ লাগছিল গরমের মধ্যে। সুমিতের তো শরীর খারাপ, কদিন ধরেই বাড়িতে রয়েছে। আমি ব্লগ বানাইনি যেহেতু ও বাড়িতে ছিল, তাই ছিল মানে এখনো আছে। তাই দেখো এরকম সুন্দর ওয়েদার দেখলে ব্লগ না করে থাকাই যায় না। আর এই দেখো, এই যে সানসেটে জলটা পড়ছে না, এই জলটা ছিটকে এইখানে পড়ছে। এই যে দেখো ট্রপ ট্রপ করে, এখানটা গাছগুলো ছিল কাদা হয়ে যেত, এই জন্য গাছগুলো সরিয়ে নিয়ে ওই কোণে চলে গেছি। আর এই দেখো আমার উচ্ছে গাছ বেরিয়েছিল কদিন আগে, এত রোদ্দুর বেরিয়েছে যার ফলে উচ্ছে গাছটা পুরো নষ্ট হয়ে গেছে। এ দেখো কি সুন্দর উচ্ছে গাছ হয়েছিল। যে পুঁই শাকটা ভালো হয়েছে, এখানে তুলসী গাছটা নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। আর এই যে আমাদের লঙ্কা গাছে লঙ্কা আসেনি, কিন্তু তার বদলে হিমরাজ এসছে, যেটা কেশক্ত পাতা চুলের জন্য খুব ভালো হয়, ওই গাছ হয়েছে। আপাতত আমার গাছের এই আপডেট। আর এর মধ্যে তরুলি ফেলে দিয়েছি, তরুলির গাছ বেরিয়ে যাবে। বাবা দেখছো কিভাবে আকাশটা ডাকছে। তবে এই বৃষ্টিটা অনেকই জরুরি ছিল গো, এই বৃষ্টিটা খুবই জরুরি ছিল। লেন্সে আমার বৃষ্টি পড়েছে, বৃষ্টির জল পড়ে যেন লেন্সটা কেমন খোলা হয়ে গেছে। দাঁড়াও লেন্সটা পুছি আগে। হ্যাঁ এবার পরিষ্কার হয়েছে। বিশাল জোরে আকাশ ডাকছে, যত গর্জন করে তত বর্ষায় না এটা বলে। তবে বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে। আমার ব্যালকনিটা এখানটা দাঁড়ালে না বেশ ভিউটা সুন্দর লাগে। আর এইখানে জানো তো বৃষ্টির জল পড়ে আমার এটা, এদিক দিয়ে যখন বৃষ্টির ঝাপটা আসে না, এদিক দিয়ে জল পড়ে এটা নষ্ট হয়ে যাচ্ছে। কিছু ব্যবস্থা করতে হবে। চলো, স্বস্তি মিললো একটু বৃষ্টি পড়ে। আর কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো, তোমাদের কোনো বৃষ্টি হচ্ছে কিনা বলো অবশ্যই। আজকে 32 ইয়া 33 এরকম ছিল টেম্পারেচার, হাই টেম্পারেচার ছিল, গরম লাগছিল। পাখা
হাওয়াও যেন গায়ে লাগছিল না। বাট এখন এই যে স্বস্তির, এখন বৃষ্টি হচ্ছে। এখন কটা বাজে জানো? 4টে বাজে, বিকেল 4টে। ক্যামেরার সামনে অন্তত এলাম। আজকে রান্না করেছিলাম, সেটা তোমাদের দেখাইনি, তবে আমি ব্লগটা সেইভাবে শুরু করিনি, একদম নমনমকে করেছি। মাছের হয় না, মাছের ডিমের কারি করেছিলাম, আর সুমিতের জন্য লাউ ছেচকি আর নিম পাতা আলু সিদ্ধ মেখেছিলাম, আর আমার জন্য তরুলি ভাজা আর ওই কাতলা মাছের ডিমের তরকারি। এই হয়েছে আজকের লাঞ্চ আমার বানানো। খাওয়া হয়ে গেছে, এখন 4টে বাজে, এখন কি খাবো। আর সকাল থেকে সেইভাবে বৃষ্টি হচ্ছিল না, গরম লাগছিল, আর সেইভাবে ব্লগও শুট করিনি। তবে এখন ভাবলাম না, ব্লগটা করি, বেশি দেরি করলে আবার তোমাদেরকে ব্লগ দিতে পারবো না। তাই ভাবলাম চলো একটা সকাল থেকে শুট করিনি তো কি হয়েছে, এখন তো শুট করে তোমাদের সঙ্গে কথা বলাই যায়। এই দেখো, দাঁড়াও, রান্নাঘর পুরো অন্ধকার, বৃষ্টি হচ্ছে না। এই দেখো, এই যে নিম পাতাটা ভেজে রেখে দিয়েছি, এটা একটা কন্টেনারে তুলে রেখে দেবো। ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম। আর এই দেখো মাছের ডিমের কারি বানিয়েছি। আর এই হচ্ছে আমার তরলি ভাজা, একটুখানি বেঁচে গেছে। আর এই যে নিচে আছে আমার, দেখিয়ে দিই, এ দেখো লাউ ঘন্ট। আর এতে আছে ভাত, আলু সিদ্ধ আছে, নিম পাতা দিয়ে রাত্রিবেলাও মেখে দেবো, হয়ে যাবে। এই সব রান্না, সেইভাবে ভিডিও শুট করিনি গো, মন মেজাজ একদম ঠিক নেই। সুমিতের শরীরটা খারাপ থাকলে না আমার একদম ভালো লাগে না। হয়ে গেল অনেকদিন, সুমিতের শরীর খারাপটা অনেকদিন ধরেই হয়ে আছে, ব্লগ শুট করিনি বলে, তাই তোমরা জানো না, ওকে দেখানোও যাবে না। আর কি হয়েছে এটা এখন না, কটা দিন যাক তারপর বলবো। আরও বাইক থাকলে আমি সেইভাবে ভিডিও শুট করতেও পারি না, কারণ ওর গায়ে জামার কাপড় থাকে না তো, আর সেইভাবে ক্যামেরার সামনে আনলে কপিরাইট হয়ে ভিডিও ডিলিট হয়ে যায়, সেই জন্য স্ট্রাইক এসে যায়, ওই জন্য শুটও করি না। কি জোরে একটা বাজ পড়লো জানো? হ্যাঁ, ওষুধ খেয়ে খেয়ে না, শুয়ে 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 ওষুধ খেলে আবার শরীরে হয়। তুমি শুয়ে আছো বলে সারাদিন শুয়ে আছো, তাই জন্য বলছে ওষুধ খেয়ে খেয়ে আমার কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে। আসলে না গো, সারাদিন শুয়ে আছে। কতদিন হয়ে গেল বাবু তুমি ঘরে আছো? 5 দিন, 5 দিন হয়ে গেল বাড়িতে আছে, তাহলে বুঝতে পারছো। আর কিভাবে বলবো তোমাদের, দেখো কি ভাল লাগছে। এদিকটা কেন দেখাই বলো তো, এদিকে হচ্ছে ঝড়ের মুখ, ওই জন্য এদিকে আকাশটা পুরো কালো হয়ে রয়েছে। এই বৃষ্টিতে পাখিগুলো উড়ছে, জানি না ক্যামেরায় ধরা পড়েছে কিনা। তাই তো, বৃষ্টি না হলে যা অবস্থা হয়ে থাকতো না। চা করবো, চলো চা করি, সুমিত চা খায় বলছে। না, দুধ আছে, চা করে দিচ্ছি, চলো চা খায় বলছে। মেঘগুলো কিন্তু ওইদিকে যাচ্ছে, ক্যামেরায় ধরা পড়ছে না, ওইদিকে যাচ্ছে সব মেঘগুলো। দেখি ক্যামেরায় ধরা যাচ্ছে না, ধরা যাচ্ছে না, মানে জল ভর্তি মেঘ ওইদিকে যাচ্ছে, সব ওইদিকে যাচ্ছে। চলো চা করি তোমাদের সাথে নিয়ে। এখন চলে এসেছি চা বানাতে, আর আমি এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, আর বেশি লম্বা করলাম না। এরপরে আমি ভিডিও শুট করেছি, সেটা আমি কালকের ব্লগে অ্যাড করে দেবো, অবশ্যই দেখো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাথে আমি দেখা করছি নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, বাই বাই। আর প্লিজ কালকের ব্লগটা দেখো, আর এর পরে যা যা করেছি সেটা আমি সেই ব্লগের মধ্যে অ্যাড করে দেবো, অবশ্যই তোমরা ভিজিট করো কালকের ব্লগে। আজকের মতন টাটা, ভালো থেকো সবাই।